সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। বাংলা দ্বিতীয় পত্রের খুব কঠিন একটা টপিকের নাম হচ্ছে কৃৎপ্রত্যয়। আজকে সেই টপিক নিয়ে আমরা ক্লাস শুরু করেছি। কৃৎপ্রত্যয় নিয়ে অবশ্য আরও কিছু ক্লাস নেওয়া হবে, তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে একটু দেখি। অর্ণব আছো, নমস্কার স্যার। অপূর্ব, নমস্কার স্যার। শাহজাহান আইডি থেকে একজন ক্লাস করছো, গ্রিটিং স্যার। ওকে, সো এই টপিকটা খুব সম্ভবত ক্লাস 9-এ বা 10-এর প্রথমে আমরা আলোচনা করেছিলাম, আজকে রিভিউ করছি। এর আগে ধাতু টপিকটা পড়লে ভালো হতো, বাট তোমাদেরকে ধাতু শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া হয়নি, সেই জন্য আমরা ওটা না পড়েই কৃৎপ্রত্যয় শুরু করছি। আমি বেসিক কিছু কথাবার্তা বলে বইয়ের আলোচনায় চলে আসবো। সো বেসিক আলোচনাটি একটু আমার সাথে সবাই খেয়াল করবে, কি বুঝাতে চাচ্ছে। কৃৎপ্রত্যয় যখন আমরা পড়ি তখন আমরা বেসিক্যালি প্রত্যয় সম্পর্কে একটু জানি যে প্রত্যয় কি। আচ্ছা, প্রত্যয় হচ্ছে শব্দ বা ধাতুর সঙ্গে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয়কে নিয়ে বইতে আমাদের এই অংশে আলোচনা করেনি, আমরা এক্সট্রা ভাবে এটা বললাম, তাকে প্রত্যয় বলে। এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। যেমন ধরো তোমাকে যদি বলে প্রত্যয়ের কাজ কি, তোমাকে যদি বলে যে প্রত্যয়ের কাজ কি, তাহলে অ্যান্সার কি হবে? নতুন শব্দ গঠন করা। আমরা হয়তো জানি শব্দ গঠনের কিছু প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রত্যয়, একটা হলো উপসর্গ, একটা হলো সমাস, আর একটা হচ্ছে সন্ধি। আরেকবার বলছি, শব্দ গঠনের কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে প্রত্যয়, আর একটা হলো উপসর্গ, আর একটা হলো সমাস, আর একটা হলো সন্ধি। আবার এখান থেকে একটু টুইস্ট করে প্রশ্ন করতে পারে যে শব্দ গঠনের বিশেষ রীতি বা প্রক্রিয়া কোনটি। আবার বলছি, শব্দ গঠনের বিশেষ রীতি বা প্রক্রিয়া কোনটি, তখন অ্যান্সার হয় সমাস। আবার বলি, প্রশ্নটা হচ্ছে কি শব্দ গঠনের বিশেষ প্রক্রিয়া বা রীতি হচ্ছে কোনটি, অ্যান্সার হচ্ছে সমাস। যদি বলে কেন, কারণ এই জায়গায় আমরা দুটো মানে আমরা এই যে যেমন ধরো একটা শব্দের সাথে কোনো একটা বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ গঠন করছে, সন্ধির ক্ষেত্রে বলো, উপসর্গের ক্ষেত্রে বলো, বা প্রত্যয়ের ক্ষেত্রে বলো। বাট সমাসের মধ্যে ভিন্নভাবে করি, বরং একটা বাক্যাংশকে সূত্রের সাহায্যে নতুন একটা শব্দ তৈরি করি। যেমন ধরো বিলাত হতে ফেরত, আমরা বলছি বিলাত ফেরত। এই যে একটা বাক্যাংশকে নতুন একটা শব্দে আমরা রূপান্তর করেছি, সেদিক থেকে আমরা বলতে পারি যে ওটা হচ্ছে নতুন শব্দ গঠনের একটি বিশেষ প্রক্রিয়া। যাই হোক, আমরা প্রত্যয়ে ফিরে আসি। তাহলে প্রত্যয় যখন হতে হবে, প্রত্যয়কে অবশ্যই কোনো শব্দ অথবা ধাতুর সঙ্গে যুক্ত হতে হবে, এটা একটু বোঝার আছে। তাহলে প্রত্যয়ের কাজ কি? নতুন শব্দ গঠন করা। এটি একটি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হবে, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে। শব্দ বা ধাতুর সাথে কি? দেখো, আমি যখন একটা এই শব্দটা দেখলে বুঝতে পারবা, আমরা এখানে বলছি সুন্দর প্লাস অন্তস্থ জ বা হচ্ছে স্ন জফলা সমান আমরা বলছি কি এই যে সৌন্দর্য শব্দটা। তাহলে সৌন্দর্য শব্দটা এটা হচ্ছে একটা শব্দ বলতে আমরা বুঝিয়েছি, এটা হচ্ছে একটা নাম শব্দ। শব্দ বলতে আমরা বুঝিয়েছি নাম শব্দ। আর প্রত্যয়ের ক্ষেত্রে নাম শব্দ বলতে কি কি হতে পারে? প্রত্যয়ের ক্ষেত্রে নাম শব্দ বলতে বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, অথবা
অনুকার অব্যয় হতে পারে। প্রত্যয়ের ক্ষেত্রে নাম শব্দ বলতে এটা হতে পারে। আর এখন শব্দ বলতে এখানে আমরা কি বুঝিয়েছি? নাম শব্দকে বুঝিয়েছি। আর নাম শব্দ কি হতে পারে? বিশেষণ, অনুকার অব্যয় হতে পারে। সর্বনাম হয়, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে সর্বনাম প্রায়োরিটি পাবে না। তাহলে দেখো, কোন একটা নাম শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে, দ্যাট মিন্স এই জিনিসটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে স্যার এটার নাম কি? এটার নাম ছিল নাম শব্দ, আর এটার নাম হচ্ছে কি প্রত্যয়। আমরা কি বলেছি? শব্দের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে, যে দেখো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করলো, তাকে আমরা প্রত্যয় বলছি। সো প্রত্যয় যখন পড়ি তখন আমাকে আরো একটা জানতে হয়, প্রত্যয় তাহলে এর নাম হচ্ছে কি? প্রত্যয়। আমাকে একটু বলো যে প্রত্যয় যার সাথে যুক্ত হয়, ব্যাকরণিক ভাষায় তাকে কি বলে? প্রত্যয় যার সাথে যুক্ত হয় তাকে ব্যাকরণিক ভাষায় কি বলে? কেউ কি আমাকে অ্যান্সার দিতে পারো? প্রত্যয় যার সাথে যুক্ত হয় ব্যাকরণিক ভাষায় তাকে কি বলে? আমাকে প্লিজ অ্যান্সারটা দিতে পারো কিনা দেখে আমি ওয়েট করছি, এটার উত্তর পরে দিচ্ছি। তারপর আমি অন্য প্রশ্ন চলে যাচ্ছি। আমাকে একটু কমেন্টে জানাবে যে প্রত্যয় যার সাথে যুক্ত হয়। শাহজাহান আইডি থেকে বলছেন ধাতু। গুড, বাট আমি এখনো মূল অ্যান্সারটা পাইনি। অনুদাস অর্থাৎ অপূর্ব সম্ভবত বলছে প্রাতিপদিক। নো, আমি এখনো মূল উত্তরটা পাইনি। উদয় বড়ুয়া, না সরি, উদয় ভৌমিক সম্ভবত, হ্যাঁ, আইডি থেকে একজন স্টুডেন্ট এসছো, বলছে নমস্কার স্যার। সোমা কুন্ডু পার্থিব সম্ভবত, হ্যাঁ পার্থিব বলছে নমস্কার। মাইশা ওয়ালাইকুম আসসালাম স্যার। আর যুক্ত হয়েছে অর্পণ, নমস্কার বাবা। প্রাচুর্য নমস্কার স্যার। মুতাসিন ওয়ালাইকুম আসসালাম। স্বাভাবিক নাফিউন ওয়ালাইকুম আসসালাম। অনিন্দিতা গুড মর্নিং স্যার, আই এম ফাইন অ্যাকচুয়ালি। ওকে, দেখি কার কার অ্যান্সার এসছে। এছাড়া ও গুড, কাকলি পাল আইডি থেকে উত্তর দিয়েছে প্রকৃতি। ভেরি গুড, সাবাস, এই তো উত্তর পেয়ে গেছে। উত্তর হচ্ছে প্রকৃতি। আচ্ছা, আমাদেরকে দুজন স্টুডেন্ট দুটো উত্তর দিয়েছিল। আইনুল হক বলছেন প্রকৃতি, ভেরি গুড। যেমন অনুদাস আইডি থেকে বলছে প্রাতিপদিক, এবং শাহজাহান আইডি থেকে বললেন যে ধাতু। অ্যাকচুয়ালি ওনাদের উত্তরও ভুল নয়, ওনাদের উত্তরও কাছাকাছি হয়েছে, তবে প্রত্যয় যার সাথে যুক্ত হয় তাকে আমরা কি বলি? প্রকৃতি বলি। তাহলে এই অংশের নাম হচ্ছে প্রকৃতি, আর এই অংশের নাম হচ্ছে প্রত্যয়। এই অংশের নাম হচ্ছে প্রকৃতি, এই অংশের নাম হচ্ছে প্রত্যয়। আবার প্রকৃতি দুই ধরনের হতে পারে। প্রকৃতি কোনো নাম শব্দ হতে পারে, আবার প্রকৃতি কোনো ধাতুও হতে পারে। দেখাচ্ছে সেটা আরেকটু উদাহরণ দেখলে বুঝবো। ধরে এই যে দেখো, চল প্লাস অন্ত সমান বললাম আমরা চলন্ত, এখানে একটা ধাতু চিহ্ন দেব। তাহলে এটার নাম কি হবে বাবা? এটার নাম হচ্ছে প্রত্যয়। আর এটার নাম কি? হিসাব অনুসারে এটার নাম কি হওয়ার কথা? প্রকৃতি হওয়ার কথা, তাই নয় কি? আবার এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ধাতু। তাহলে দেখো, প্রকৃতির মধ্যে ধাতুও ইনক্লুডেড, তাই না? হিসাবটা বুঝে দেখো, প্রকৃতি এটা, আবার আমরা এটাকে বলছি ধাতু, এটাকে বলছি ধাতু। তাহলে প্রকৃতি দুই ধরনের হতে পারে, ধাতুও হতে পারে, আবার প্রকৃতি নাম শব্দও হতে পারে। সেটা অবস্থান ভেদে হবে। যখন আমরা তদ্ধিত প্রত্যয় করব তখন আমরা নাম শব্দ পাবো, আর যখন কৃত প্রত্যয় করব তখন আমরা ধাতু পাবো। এবং আমরা এগুলো যদি নাম লিখি, যেমন এটাকে আমরা বলবো যেটা হচ্ছে কৃত প্রত্যয়। কি প্রত্যয় এটা? কৃত প্রত্যয়। আর এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আসল কথা গুছিয়ে নিই, প্রথম থেকে যা যা পড়েছে একটু গুছিয়ে আলোচনাটা বুঝে নিই।
প্রত্যয়কে যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে কি শব্দ বা নাম শব্দের সাথে বা ধাতুর সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয়ের কাজই কি? নতুন শব্দ গঠন করা। আচ্ছা, তো প্রত্যয় সবসময় কার সাথে যুক্ত হয়? ধাতু বা নাম শব্দের সাথে, ধাতু বা নাম শব্দের সাথে। আচ্ছা, বা অন্যভাবে বলতে পারো প্রকৃতির সাথে, প্রকৃতির সঙ্গে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি এটাও হতে পারে। আচ্ছা, গেল। এরপর আমরা কিছু উদাহরণ দিলাম, উদাহরণগুলো দেখতে পেয়েছে। দেখো এখানে একটা শব্দ দিয়েছে, এখানে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়েছে। এই শব্দটার নাম হচ্ছে প্রকৃতি, আর এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম হচ্ছে প্রত্যয়। আবার এই যে শব্দটা বললাম এটা একটা নাম শব্দ, তাই বুঝতে পারলাম প্রকৃতি নাম শব্দ হতে পারে। ঠিক তেমনি ভাবে এখানেও আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি, তবে এখানে আমরা প্রকৃতির একটা ধাতু দিয়ে দেখিয়েছি। তার নিচে আমরা আবার একই ধরনের প্রশ্নকে একটু ঘুরিয়ে করেছি। প্রত্যয় যার সঙ্গে যুক্ত হয় ব্যাকরণিক ভাষায় তাকে কি বলে? ব্যাকরণিক ভাষায় তাকে বলে প্রকৃতি। এই প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। কি কি? এই প্রকৃতি দুই প্রকারের মধ্যে একটাকে আমরা বলতে পারি যে নাম প্রকৃতি। এই নাম প্রকৃতির মধ্যে কি কি থাকে? নাম প্রকৃতির মধ্যে থাকবে নাম শব্দ। এখন তোমরা জানো অ্যাকচুয়ালি যে নাম শব্দের মধ্যে কি কি থাকে? বিশেষ্য, বিশেষণ, অনুকার, অব্যয় থাকে, তোমরা জানো, শিখিয়েছি তোমাদেরকে। এরপরে থাকে অথবা দিয়েছে, অথবা থাকে, তাকে আমরা অথবা বলতে পারি প্রাতিপদিক। এই প্রাতিপদিক শব্দটা নিয়ে আমাদের কোন একটা জায়গায় পড়েছে আমরা, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না। প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে পড়েছে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দ, খেয়াল করো, এটার সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, এটাকে আমরা বলতে পারছি প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। নাম শব্দের অপর নাম হতে পারে বা নাম প্রকৃতির অপর নাম হতে পারে প্রাতিপদিক। ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেট শেষ হয়ে যাবে এখানে। যে ক্রিয়া প্রকৃতি থেকে ক্রিয়া প্রকৃতির সাথে, এই ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, এই নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। কথাটা কি বুঝতে পেরেছিস কি বলেছি? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এই যে দেখেন, ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? কৃৎ প্রত্যয়। আর এই নাম প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। আরো একবার বলছি বোঝার সুবিধার্থে, যারা বুঝতে পারছো না বা বুঝোনি, নাম প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। বোঝার জন্য এদিকে তাকাবে। আমরা বলেছিলাম এটা নাম শব্দ, মানে এটা কি হবে? নাম প্রকৃতি। কোন প্রত্যয় যুক্ত হয়েছিল? তদ্ধিত প্রত্যয়। আর এটা ধাতু, যেহেতু এটা হবে ক্রিয়া প্রকৃতি, এটার সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সো আমি আমার এই অংশটুকু বুঝে নিচ্ছি বোর্ড থেকে যা পড়িয়েছি, তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আচ্ছা, তারপর আসি আমরা প্রত্যয়ের আলোচনায়। এখন কথা হলো, প্রত্যয় কি সেটা আমরা জানি, প্রত্যয় কত প্রকার সেটা আমরা আপাতত জানি না। প্রত্যয় হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো তোমার কৃৎ প্রত্যয়। আচ্ছা, দুই প্রকার। কি কি? একটা হলো কৃৎ প্রত্যয়, আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় হচ্ছে দুই প্রকার। কি কি? বাংলা কৃৎ প্রত্যয়, আর হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয় এটা আবার তোমার হচ্ছে তিন প্রকার। বাংলা কৃৎ প্রত্যয়, না, বাংলা তদ্ধিত আর কি, বাংলা তদ্ধিত। এরপরে হচ্ছে আপনার সংস্কৃত তদ্ধিত, আরেকটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, সো বুঝলাম প্রত্যয় দুই প্রকার। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ আবার দুই প্রকার, একটা বাংলা, একটা সংস্কৃত, আর এটা তিন প্রকার। আজকে আমাদের পড়ার
আলোচ্য বিষয় হচ্ছে কৃত প্রত্যয়, দ্যাট মিনস এই অংশে। সো আমরা এটা আস্তে আস্তে মুছে নিতে পারি, বা এটা বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা ফোকাস করছি এই অংশটাতে বাংলা এবং সংস্কৃত নিয়ে। সো এবার আমরা বইয়ের দিকে প্রসিড হতে পারবো, আমাদের বইয়ের দিকে, বইয়ের আলোচনা। বইতে এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা তেমন একটা গুছিয়ে করেনি, তাই আমরা এটা গুছিয়ে করে নিলাম। আসবেন বইয়ের দিকে। বইতে কিছু লাইন একটু দাগিয়ে নিতে হয়, যেগুলো থেকে প্রশ্ন হতে পারে। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু, লাইনটা দাগাবে, ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। আচ্ছা, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ। এগুলো আগেও পড়েছি আমরা বিভিন্ন ক্ষেত্রে। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ গঠন করা হয়। ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা বিশেষ্য বিশেষণ পদ গঠন করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে না, সে ক্রিয়ামূল বা ধাতুকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। এখন শেখাচ্ছে তোমাকে কৃত প্রত্যয় কাকে বলে। এটা আমি কেন শেখাইনি, কারণ বইতে দেওয়া আছে সেজন্য শেখাইনি। ক্রিয়া প্রকৃতির সঙ্গে, লাইনটা দাগাও, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। স্যার এটা কিন্তু তোদেরকে আমি শিখিয়েছিলাম একটু আগে, যখন দেখ ক্রিয়া প্রকৃতির মানে প্রকৃতির প্রকারভেদ লিখেছিলাম, ওখানে লেখা আছে ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়। দেখো ওই যে এরো চিহ্ন দিয়ে তোমরা লিখেছিলে ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়, লিখেছিলে তুমি, ঠিক আছে? সো সেটাই এখানে বলছে এইভাবে, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে, তাকে কৃত প্রত্যয় বলে। ক্লিয়ার? এর উপরে লাইনটা আমরা শিখেছি, অন্যভাবে শিখেছি আর কি। ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, ঠিক আছে? সো ক্রিয়া প্রকৃতির অপর নাম দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, ক্রিয়ামূল অথবা ধাতু থাকবে সেখানে। আচ্ছা, কিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম সেরকম। প্রকৃতি কথাটি বোঝানোর আগে একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটা লেখার নিয়ম আছে। আমরা অনেকে এই প্রকৃতির চিহ্নটা এইভাবে দিয়ে দিই, এটা এরকম না, এটা হচ্ছে রুট বা বর্গমূল। এই প্রকৃতির চিহ্ন হচ্ছে এটা। তাহলে প্রকৃতি চিহ্ন কোনটা? এটা। রুটের মতো করে এভাবে যাবে না, এই যে যায়নি, দেখেছো? এভাবে এভাবে এসে এভাবে, এভাবে এসে এভাবে। ওকে, এটা হচ্ছে প্রকৃতি চিহ্ন, রুটের মতো যাবে না, বর্গমূলের মতো যাবে না। তারপরে কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট হয়। আরেকবার বলছি, কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে ক্রিয়া প্রকৃতির আদি স্বরধ্বনির পরিবর্তন হয়। এই পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলা হয়। এটা একটু কঠিন আছে, বুঝতে হবে বোর্ডে আলোচনার মাধ্যমে। তো কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়া প্রকৃতির আদি স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে কি বলা হয়? উত্তর হবে গুণ অথবা বৃদ্ধি বলা হয়। এই গুণ বৃদ্ধি সংক্রান্ত আলোচনা আমি এখন বোর্ডে করছি। ইন দ্য মিনটাইম তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে পারো, আমি দেখি কি অবস্থা। মার্টিনা এসেছো ক্লাসে? আচ্ছা, নমস্কার স্যার। ওকে, গুড গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, ওকে, কি বলছেন? নাম শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি ধরনের পদ সাধিত হয়? আচ্ছা, নাম শব্দের সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হবে, দেখো তুমি বিষয়টা বুঝে নাও। নাম শব্দ, ধরো আমি যখন একটা শব্দ বললাম হাত, এটার সাথে যখন আমি একটা বিভক্তি যুক্ত করলাম হাতে, তখন এটা বিশেষ্যই হবে। এটাকে তুমি নাম শব্দটা যেটা হবে ওটার সাথে বিভক্তি যুক্ত হলে ওটা ওই পদই হবে। তুমি বিশেষণের সাথে কোনো একটা বিভক্তি যুক্ত করলে সেটা বিশেষণই হবে। ধরো একটা শব্দ হচ্ছে সুন্দর, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সুন্দর অ্যাডজেক্টিভ। আমি যদি বলি সুন্দরের প্রতি সবার আকর্ষণ থাকে, তাহলে এই যে এটা হচ্ছে কি তখন বিশেষণ পদ। সো নাম শব্দের সাথে কখনো বিভক্তি যুক্ত হলে ওই পদটাই থাকে, নতুন কোনো কিছু সৃষ্টি হয় না। যেমন কৃত প্রত্যয়ের সাথে, ক্রিয়া প্রকৃতির সাথে বা নাম শব্দের সাথে কোনো একটা প্রত্যয় যুক্ত করলে অন্য একটা পদ, তদ্ধিতান্ত পদ সৃষ্টি হচ্ছে, এখানে সেটার সুযোগ নেই। এখানে তোমার প্রশ্ন অনুসারে উত্তরটা হচ্ছে নাম শব্দের সাথে যখন কোনো বিভক্তি যুক্ত করি তখন গ্রামাটিক্যালি ওই পদটাই থাকে, নতুন কোনো পদ সৃষ্টি হয় না। বিভক্তির কাজই হচ্ছে বাক্যে যে শব্দগুলো বসে সেদের পারস্পরিক
একটা অন্যয় থাকা, সম্পর্ক থাকা, বন্ডিংস থাকা তাদের মধ্যে। আচ্ছা, এবং নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে কি ধরনের পদ সৃষ্টি হয়? নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে তদ্ধিতান্ত পদ সৃষ্টি হয়। নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে তদ্ধিতান্ত পদ সৃষ্টি হয়। আর নাম শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে ওই নাম পদটাই সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, অব্যয় হতে পারে, ওই পদটাই থাকে। আচ্ছা, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, নেই কারণ। আচ্ছা স্টুডেন্টরা, তোমরা দেখবে এই আমাদের গ্রুপে আজকে সকাল 11টায় একটা নোটিশ আপলোড হয়েছে। ওখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষার বিষয়ে, সাপ্তাহিক যে পরীক্ষা আছে ওটার বিষয়ে একটা নোটিশ আছে। সে সম্পর্কে আমি একটু খোলাসা করে বলি। নোটিশটাও করলেও হবে, তাও বলছি মুখে। 15 তারিখের পরে তোমার যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে রুটিন অনুসারে, তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হয় সম্ভবত বুধবারে। তো 15 তারিখের পরে তোমাদের যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে সেগুলো কেউ চাইলে অফলাইনেও দিতে পারবে, আবার কেউ চাইলে অনলাইনেও দিতে পারবে। আমরা আস্তে আস্তে অফলাইনের দিকে এগিয়ে যাচ্ছি। সো এই মাসে আমরা প্রথমে অফলাইনে পরীক্ষাটা শুরু করব, এরপর আমরা আস্তে আস্তে করে অফলাইনে ক্লাসের দিকে কিভাবে যাওয়া যায় সেটাও চিন্তা করব। তবে আগে বলে রাখি, আমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। সো সেক্ষেত্রে সরকার যেভাবে প্রতি বেঞ্চে মানে 2 জন বা 3 ফুট দূরত্ব রেখে আসন বিন্যাস করতে বলেছে, ওরকম আসলে আমার পক্ষে সুযোগ নেই। সেই কারণে আমরা একটু পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। সো যাই হোক, আমরা ধাপে ধাপে সেদিকে এগিয়ে যাচ্ছি। তো এই মাসে আমরা অফলাইনে পরীক্ষার কার্যক্রমটা শুরু করেছি। তবে আবারও বলে রাখি, এখানে অনলাইনে পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে, অফলাইনে পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে। এবং পরীক্ষা কয়টাই হবে, কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত আরও পরে বলছি বা গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি। তবে কিছু কথা একটু বলে রাখি। দেখো, আমি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে গ্রুপে একটা পোস্ট দিব। ওই পোস্টে তোমাদের একটা ভোটিং করতে বলবো। আমরা ভোটিং মানে ভোট দিতে বলবো। ওখানে আমরা একটা পোল ক্রিয়েট করব। ওই পোলের মধ্যে বলবো যে কারা কারা অফলাইনে পরীক্ষা দিতে চাও আর কারা কারা অনলাইনে পরীক্ষা দিতে চাও। তো যারা অফলাইনে পরীক্ষা দিতে চাও তারা অফলাইনের ওখানে ক্লিক করবা, আর যারা অনলাইনে পরীক্ষা দিতে চাও তারা অনলাইনের ওখানে ক্লিক করবে। একদম ইজি, জাস্ট হচ্ছে তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা একটা রেশিও পাবো যে কি পরিমাণ স্টুডেন্ট অফলাইনে পরীক্ষা দিতে চায়। বুঝো, ধরো তোমাদের এখানে 400 নিয়ার অ্যাবাউট 400-এর কাছাকাছি মেম্বার আছে, স্টুডেন্ট আছে। সো 400 স্টুডেন্ট যদি সবাই অফলাইনে পরীক্ষা দিতে চাও, তাহলে তাদের জন্য আমাকে একভাবে অ্যাকোমোডেশন বা প্ল্যানিং করতে হবে। আর ধরো 200 স্টুডেন্ট পরীক্ষা দিতে চাইলে তার জন্য একভাবে আমাকে পরিকল্পনা করতে হবে। সো অনলাইনে যারা দেবে তাদের জন্য পদ্ধতি আগের মতোই আছে। সকাল 11টায় প্রশ্নটা আপলোড হবে, পরীক্ষা দেবে। প্রশ্নটা হয়তো একটু আগেও আপলোড হয়ে যেতে পারে, যেহেতু অনলাইনে অফলাইনে দুটো একসাথে হবে, হয়তো পরীক্ষার আগে থেকে। ওটা আমরা এখনো বিবেচনা করছি কি করা যায়। যাই হোক, আগের মতোই হবে। ওটা 11টায় আপলোড হলো, তুমি রাতের 12টার মধ্যে যে কোনো সময় দিয়ে ফেললে। আর অফলাইনে যদি হয়, অফলাইনে আমরা কিছু ব্যাচ ভাগ করে দেব, এবং প্রত্যেকটা ব্যাচে 40 থেকে 45 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা ব্যাচে। সো সেক্ষেত্রে আমরা কিছু টাইম সিলেক্ট করে দেবো। সে ফর এক্সাম্পল একটা টাইম দিলাম 9টা থেকে 10টা। তো কারো স্কুল থাকতে পারে 9টা থেকে 10টা, বা অন্য স্টাফ থাকতে পারে, সে ওটা চয়েস করবে না, সে বিকেলে কোনো একটা টাইম চয়েস করবে। আরেকটা ধরো দিলাম আমি দুপুর 12টায়, আরেকটা দিলাম ধরো 3টায়, আরেকটা দিলাম আমি 5টায়, এরকম আমি 4টা টাইম দিলাম সে ফর এক্সাম্পল। তাহলে প্রত্যেকটা ব্যাচে 40 বা 42 বা 45 জন করে আমরা আমাদের রুমের যতটুকু সম্ভব নিয়ে নেব। রুমে স্টুডেন্ট ক্যাপাসিটি বেশি, বাট আমরা তো আর ওভাবে করে একসাথে এখন বসাতে পারবো না, ঠিক আছে? দূরত্ব মেনটেন করে বসাতে হবে। সো সেক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের পক্ষে রুমের ক্যাপাসিটি অনুসারে আমরা ততটুকুই দিব। এবং তার আগে আমরা ওই যে বললাম ভোটিং করব। ভোটিং করার পরে আমরা একটা আইডিয়া পাবো যে 200 জন স্টুডেন্ট বা 150 জন স্টুডেন্ট বা 300 জন স্টুডেন্ট হোয়াট এভার ওরা অফলাইনে পরীক্ষা দিতে চাচ্ছে, তাদের জন্য আমরা কয়টা ব্যাচ দিতে হবে আমরাকে ওটা নিয়ে প্ল্যান করব। সেকেন্ড যেটা করব,
এরপর আমরা তোমাদেরকে পরীক্ষার আগে অর্থাৎ 15 তারিখের আগে আমরা অফিসে ডাকবো, ডেকে তোমাদেরকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করাবো, বা একটা ফর্ম ফিল আপটা অবশ্য আমরা অনলাইনেও করিয়ে ফেলতে পারি, যে কে কোন ব্যাচে পরীক্ষা দিবে। ওই যে বললাম না 4টা বা 5টা ব্যাচ দিব, ওর মধ্যে গ্রুপেই আমি একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মের মধ্যে তোমরা কে কোন ব্যাচে পরীক্ষা দিবে ওটা সিলেক্ট করে ফেলবে, যে স্যার আমি মনে করেন ব্যাচ 1-এ দিব পরীক্ষা, ব্যাচ 2-তে দিব, ব্যাচ 3-তে দিব, এভাবে করে সিলেক্ট করে ফেলবে। এবং সিলেক্ট করার পরে আমি একটা ডেট দিব, একটা বা দুটো ডেট দিব, এটা হচ্ছে 15 তারিখের আগে। ওই ডেটের মধ্যে তোমাদেরকে অফিসে এসে একটা কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কালেক্ট করতে হবে। ওই রেজিস্ট্রেশন কার্ডটা তুমি পরীক্ষার সময় নিয়ে আসবে। এটা কেন করছে? কারণ ধরো আমরা একটা ব্যাচে স্টুডেন্ট সিলেক্ট করলাম যে ওই ব্যাচে 40 জনই পরীক্ষা দিতে পারবে সিট ক্যাপাসিটি, এখন ওখানে আরো 5 জন বা 10 জন স্টুডেন্ট অন্য ব্যাচ থেকে চলে আসলো, দেন ইট ইস নট পসিবল ফর আস যে ওদেরকে ওই জায়গায় অ্যাকোমোডেট করা, যেহেতু আমাদেরকে গ্যাপ দূরত্ব মেনটেন করতে হবে, প্রশাসনের বেশ কিছু ব্যাপার আমাদেরকে মেনে চলতে হচ্ছে, কড়াকড়ি আছে ওই জায়গাগুলোতে। সো ওই বিষয়টা যাতে না হয় সেজন্য আমরা একটা রেজিস্ট্রেশন কার্ডেরও ব্যবস্থা করব। সো পুরো প্রসেসিংটা আমরা একটু গুছিয়ে বলে, আপাততভাবে আপনি নোটিশ পেয়েছেন যে আপনার অনলাইনের পাশাপাশি অফলাইনে পরীক্ষা হবে 15 তারিখের পর থেকে, দ্যাট মিনস 15 তারিখের পরে যে সাপ্তাহিক পরীক্ষা আছে সেটা। সো সেই ক্ষেত্রে আপনি ওভাবে করে একটা মেন্টালিটি সেট করেন যে আপনি অনলাইনে দিবেন না অফলাইনে দিবেন। আগামীকাল বা আগামী পরশু দিন আমরা গ্রুপে একটা ভোটিং প্রক্রিয়া চালু করব, যেখানে আমরা জানতে চাইবো যে কারা কারা অফলাইনে পরীক্ষা দেবে এবং কারা কারা অনলাইনে দেবে। সবাই ওই ইয়েটাতে কি বলে ভোটিংটাতে পার্টিসিপেট করবে আমি আশা রাখি। এর ফলে আমরা একটা আইডিয়া পাবো যে কতজন স্টুডেন্ট অনলাইনে পরীক্ষা দিতে চায়, কতজন অফলাইনে দিতে চায়। অনলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, চলছে এটা। হ্যাঁ, তার ফলে আমাদের একটা পরিসংখ্যান চলে আসবে যে কারা কারা অফলাইনে পরীক্ষা দিতে চাচ্ছে, সেটা একটা অ্যামাউন্ট মানে সংখ্যাটা তো আমি জানতে পারবো। ওই অনুসারে আমরা ব্যাচ দিব, ব্যাচটাও গ্রুপে জানিয়ে দেবো যে কি এখন থেকে যারা যারা অফলাইনে পরীক্ষা দেবে তারা এই টাইমে এসে পরীক্ষা দিতে পারবে। কোন জায়গায় আমি আমার অফলাইন যে চারাকে পাহাড় নতুন ব্রাঞ্চ ওইটার ঠিকানা গ্রুপে দিয়ে দিয়েছে, ওই দিন আবার দিয়ে দিব। আচ্ছা গেল। এরপরে আমরা 1-2টা ডেটে তোমাদেরকে অফিসে, তোমাদেরকে বা তোমাদের গার্ডিয়ানদেরকে যে কেউ আসলে হবে অফিসে ডাকবো। এসে আচ্ছা এরপর আমি কি দেবো, একটা পেমেন্ট ফর্ম গ্রুপে দিয়ে দেবো, ওই ফর্মটা তোমরা কি করবা, ফিল আপ করবো, অর্থাৎ ব্যাচ সিলেকশনটা তোমরা করে ফেলবে। ব্যাচ সিলেকশনের পরে ওখানে লেখাই থাকবে যে কি তুমি অফিসে যোগাযোগ করে ওই ডেটে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা কালেক্ট করে ফেলো। তোমার কাজ হচ্ছে আপাতত এতটুকু। তাহলে কি প্রথমে আমরা ওই যে ভোটিং পোলে ভোট দেব, সেকেন্ড হচ্ছে যখন স্যার বলবে পরীক্ষা যারা অফলাইনে দেবে ব্যাচ সিলেক্ট করতে, ব্যাচ সিলেক্ট করব, দেন থার্ড প্রসেসিং হচ্ছে পরীক্ষার আগে এসে অফিসে নিজে হোক গার্ডিয়ান হোক যে কেউ এসে রেজিস্ট্রেশন কার্ডটা কালেক্ট করে ফেলা। এরপর যেদিন পরীক্ষা ওই যে তুমি যে টাইমে রেজিস্ট্রেশন করেছো ওই টাইমে এসে তুমি পরীক্ষাটা দিয়ে ফেলবে। বুঝে গেছে? আর খাতাও আমরা অফলাইনে কেটে তুমি যখন পরের পরীক্ষা দিতে আসবে তোমাকে ওই ব্যাচ অনুসারে দিয়ে দেওয়া হবে। আই থিঙ্ক ওভারঅল প্রসেসিংটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সো এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। আর তোমরা বারবার যে ফেসবুক সরগরম করে ফেলতেছো স্যার অফলাইনে কখন হবে, অফলাইনে কখন হবে, আবারও বলছি অফলাইন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের পরীক্ষা নিতে যেমন একটু বেগ পেতে হবে, ঠিক তেমনি অফলাইন ক্লাসে যেতে একটু বেগ পেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কখনো গভর্নমেন্ট বলবে না যে ঢালাওভাবে পড়াও। এখন একটা ব্যাচে আমাদের যে পরিমাণ স্টুডেন্ট আছে সবাইকে অ্যাকোমোডেট করা কোনোভাবেই এই পরিস্থিতিতে পসিবল না, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা পর্যায়টা ধারাবাহিকভাবে যাচ্ছি, ধারাবাহিকভাবে অফলাইনের ক্লাসের দিকে যাব, তবে সেটা একটু সময় সাপেক্ষ হবে। বুঝতে পারছো? আমরা একটু পরিস্থিতি বুঝে, এখন কি বলছে যে স্যার অমুক স্যার তো পড়াচ্ছে, সবাই স্টুডেন্ট মানে স্টুডেন্টের সংখ্যা একই নয়, রুমের সাইজও সবার, যদিও আমার রুম অনেক বড় 100+ স্টুডেন্ট ওখানে অ্যাকোমোডেশন হয়, কিন্তু তারপরও আমরা তো এট এ টাইম একসাথে একটা ব্যাচে 100 স্টুডেন্টকে এই অবস্থায় কোনোভাবেই জায়গা দিতে পারবো না, নিতেও পারবো না। এটা পুরোটাই মানে বিপদে ফেলে দেওয়ার মতো অবস্থা আর কি মানুষকে। ওই অবস্থায় সম্ভব না, আরও একটু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার। সো সেক্ষেত্রে ওটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে, ক্রমান্বয়ে আমরা জানাবো, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আশা করবো আর ফার্দার প্রশ্ন করার দরকার নেই, আমি নিজে থেকেই যখন সময় সুযোগ হবে করে দেবো, ঠিক আছে স্যার? আসো পড়ার মধ্যে আসো। পড়ছিলাম গুণ বৃদ্ধি নিয়ে,
গুণ বৃদ্ধির মধ্যে আমরা যেটা পেলাম যে প্রকৃতির আদি স্বরধ্বনির যখন পরিবর্তন হয় তাকে আমরা গুণ অথবা বৃদ্ধি বলি, ঠিক আছে? সো এই যে গুণ বা বৃদ্ধি জিনিসটা কি আমরা একটু দেখতে চাই, গুণ বা বৃদ্ধি জিনিসটা একটু দেখতে চাই। গুণ বা বৃদ্ধি বিষয়টা হলো আসলে একটু উদাহরণ দিলে বুঝবা। যে ধরো একটা শব্দ হচ্ছে দোলনা, এখানে আছে কি দেখো তো ওকার, এখানে হচ্ছে দুল প্লাস হচ্ছে অনা। আচ্ছা, এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জকে আমরা গুণ বা বৃদ্ধি কোন একটা কিছু নামে উল্লেখ করতে পারি। আবারও বলছি, এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটাকে আমরা গুণ বা বৃদ্ধি কোন একটা কিছু নামে উল্লেখ করতে পারি। এখন কোনটা কি হবে একটু জেনে নিচ্ছি আমরা। দেখো আরেকটু উদাহরণ দেখে তোমাকে। ধরো উদাহরণটা হচ্ছে ধৈর্য। আমরা এখানে লিখলাম কি ধীর প্লাস এখানে লিখলাম কি স্নজফলা। এই যে দেখো এখানে আছে ওইকার, এখানে হয়ে গেছে দীর্ঘইকার। এই যে চেঞ্জ, এই চেঞ্জ গুলোকে আমরা গুণ অথবা বৃদ্ধি বলি, গুণ অথবা বৃদ্ধি বলি। আচ্ছা, তো গুণ কখন হবে, বৃদ্ধি কখন হবে একটু শিখে নিয়ে এবার সেটা। ওকে, একটা চার্ট করে দিই। চার্টটা হয়তো কারো কারো কাছে করা থাকতেও পারে, তো থাকলে লেখার দরকার নেই, আর যাদের কাছে নেই তারা অবশ্যই লিখবে, আর যাদের কাছে আগে লেখা আছে বিষয়টা আরেকবার বুঝে নেবে, কারণ এগুলো চর্চা না করলে ভুলে যাবা। পরিবর্তন বা পরিবর্তিত রূপ এরকম লেখা থাকতে পারে। আচ্ছা, গুণ বৃদ্ধির প্রথম সূত্রটা হচ্ছে যদি কোথাও একার থাকে সেটা চেঞ্জ হয়ে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার হয়ে যাবে। একার থাকলে চেঞ্জ হয়ে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার হয়ে যাবে। একার থাকলে, এটা হচ্ছে গুণের সূত্র, একার থাকলে চেঞ্জ হয়ে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার হবে। যেমন ধরো আমি যদি বলি চেনা, আমরা অ্যান্সার হিসেবে দেব কি চিন প্লাস আ। চেনাকে যখন ভাঙলাম তখন আমরা কি লিখলাম চিন যোগ আ। এই যে একারের চেঞ্জ হলো, এটাকে তুমি বলবো গুণের পরিবর্তন। এটা হচ্ছে কিসের পরিবর্তন? গুণের নিয়মে হয়েছে। এখন কিন্তু এসএসসি পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন হচ্ছে ইদানিং, নতুন ট্রেন্ড যেটা আসছে, যে নিচের কোনটি গুণের নিয়মে গঠিত, নিচের কোনটি বৃদ্ধির নিয়মে গঠিত, এরকম একটা হচ্ছে প্রশ্ন। সো গুণ বা বৃদ্ধি এটা আমি চিনবো এইটা দেখে, এই কারের পরিবর্তন দেখে। এই কারের পরিবর্তন হলে তাকে আমরা গুণ বা বৃদ্ধি বলতে পারি। এরপরে যদি কোথাও তুমি ওই কারের পরিবর্তন পাও তাকে তুমি বলবা বৃদ্ধি। তাহলে এই কারের পরিবর্তন হলে গুণ, ওই কারের পরিবর্তন হলে বৃদ্ধি। তাহলে একটা উদাহরণ একটু আগে লিখলাম আমরা, উদাহরণটা লিখলাম যে কি ধৈর্য, আমরা এখানে লিখলাম কি ধীর প্লাস স্নজফলা। এই যে দেখো এখানে কি আছে, এই কার আছে নাকি ওই কার আছে? ওই কার আছে। ওই কারের পরিবর্তনের কারণে এটাকে আমরা বললাম বৃদ্ধি। বুঝেননি মনে হয়? ওই কারের কারণে আমরা বলেছি বৃদ্ধি, এই দীর্ঘ ওই কারের কারণে নয়। অনেক স্টুডেন্ট আছে তারা বিষয়টা বুঝতে পারে না। অনেক স্টুডেন্ট আছে তারা মনে করে যে এখানে হ্রস্ব ইকার হলে গুণ হবে, এখানে দীর্ঘ ইকার হলে বৃদ্ধি হবে। এটা পুরোটাই ভুল একটা কথা। অনেকেই মনে করে এখানে হ্রস্ব ইকার হলে গুণ, এখানে দীর্ঘ ইকার হলে বৃদ্ধি, পুরোটাই ভুল একটা কথা। স্যার চিনবেন এই কারের দেখে, চিনবেন ওই কার দেখে। এই কারের চেঞ্জ হলে, এই কারের চেঞ্জ হলে তাকে বলবা গুণ, ওই কারের চেঞ্জ হলে তাকে বলবা বৃদ্ধি। কারণটা বলি, কারণটা দেখো এই যে নেতা উদাহরণটা, এটার অ্যান্সার আসছে এই যে নি প্লাস ফ্রিজ। খেয়াল করো, নেতার অ্যান্সার হচ্ছে নি প্লাস ফ্রিজ। এখানে কি আছে? দীর্ঘ ইকার আছে। এখন এটা কিসের পরিবর্তন হয়েছে? এটা হচ্ছে গুণের নিয়মে গঠিত। এটা কিসের নিয়মে গঠিত? গুণের নিয়মে গঠিত। যদি বলেন স্যার কেন স্যার? দীর্ঘ ইকার আছে তো। আমি তো বলেছি দীর্ঘ ইকার ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কোনটা? একার। একারের চেঞ্জ হলে তাকে বলবা গুণ, আর ওই কারের চেঞ্জ হলে তাকে হবে বৃদ্ধি। কিন্তু যে স্টুডেন্ট এখানে দীর্ঘ ইকার দিয়ে চিনত, সে তো ভুল করে এটা বৃদ্ধি দেখায় দিত। তাহলে এই দীর্ঘ ইকার দিয়ে চেনা যাবে না। এখানেও দীর্ঘ ইকার, এখানেও দীর্ঘ ইকার, কিন্তু একটা গুণ একটা বৃদ্ধি। তাহলে আমাকে জানতে হবে গুণ বৃদ্ধি আদত চিনব কি দিয়ে? একটা হচ্ছে একার দিয়ে, একারের চেঞ্জ হলো, একার আছে একারটা চেঞ্জ হয়েছে তাকে বলবা গুণ, ওইকার আছে ওইকারটা চেঞ্জ হয়েছে তাকে বলবে বৃদ্ধি। সো আমার সাথে সাথে একটু মনে মনে এটা রিপিট করো। একারের চেঞ্জ হলে গুণ,
ওইকারের চেঞ্জ হলে বৃদ্ধি। আমরা যখন বর্ণগুলো পড়ি প্রথম হচ্ছে এ, এরপর হচ্ছে ওই, তাহলে প্রথম হচ্ছে গুণ, এরপর হচ্ছে বৃদ্ধি। প্রথমে এ, এরপর ওই। এ কারের চেঞ্জ হলে গুণ, ওই কারের চেঞ্জ হলে বৃদ্ধি। ঠিক আছে? আর কখন কখন হ্রস্ব ইকার হবে, কখন কখন দীর্ঘ ইকার হবে, সে বিষয়ে আমি পরে আলোচনা করব। আপাতত ভাবে এতটুকু থাক। সে বিষয়েও আলোচনা আছে যে স্যার আমি কিভাবে বুঝবো এখানে হ্রস্ব ইকার হবে না দীর্ঘ ইকার হবে, সে বিষয়ে আলোচনায় আমরা আসবো। আপাতত যাচ্ছি না সেদিকে। আপাতত আমি গুণ বৃদ্ধি করে একটু চেনাতে থাকি তোমাকে। এরপর ধরো আমরা 2 নম্বরে পাচ্ছি ওকারের চেঞ্জ হলে, ওকারের চেঞ্জ হয়ে হ্রস্ব ওকার হতে পারে অথবা দীর্ঘ ওকার হতে পারে, এগুলিকে আমরা বলবো গুণ। ওকারের যদি কোথাও চেঞ্জ হয়, যেমন ধরো আমি একটা উদাহরণ লিখেছিলাম এই যে দোলনা, আমি লিখলাম কি দুল প্লাস অনা, তাই তো লিখলাম না? তাহলে এটা কিসের নিয়মে হবে? এই যে কি আছে, ওকার আছে, তো তাই বলবো যেটা গুণের নিয়মে গঠিত। কিসের নিয়মে গঠিত? এটা গুণের নিয়মে গঠিত। ঠিক তেমনি ভাবে কোথাও যদি ওকারের চেঞ্জ পাও, তখন তুমি বলবা বৃদ্ধি। যেমন ধরো আমি এই যে উদাহরণটা দেখি যে সৌন্দর্য, ঠিক আছে? দেখো তো ওকার আছে, কি আছে? ওকার আছে। আমরা এখানে লিখলাম কি সুন্দর প্লাস সো ওকার আছে, এখানে কি হয়েছে? হ্রস্ব ওকার হয়েছে। ওকার আছে, কি হয়েছে? হ্রস্ব ওকার হয়েছে। এখানেও কিন্তু হ্রস্ব ওকার। সো হ্রস্ব ওকার দিয়ে চেনা যাবে না, আমাকে চিনতে হবে ওকার এবং ঔকার দিয়ে। এই ঔকারকে আমরা বলি বৃদ্ধি। ঔকারকে আমরা কি বলি? এটাকে বলি আমরা গুণ, এটাকে আমরা বলি কি বলি বলো তো বাবা? বৃদ্ধি বলি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। সো আমি এখন তোমাকে জিজ্ঞেস করব যে শব্দটাতে, ভোজ্য শব্দটাতে আমরা লিখলাম ভুজ প্লাস ঘন, আমাকে বলবে যে ভোজ্য শব্দটাতে অ্যান্সার কি হবে? এ দিলাম বৃদ্ধি, বি দিলাম গুণ। আমাকে বলবে যে ভোজ্য শব্দটা অ্যান্সার কি এ হবে নাকি বি হবে, একটু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আদত বিষয়টা বুঝতে পারছো কি পারছো না। নাম্বার 3 তে আছে কোথাও যদি তুমি অর পাও উচ্চারণ, অথবা কোথাও যদি আর পাও, তাহলে কি হবে? রিকার হবে। এগুলো সবগুলোই কার হবে অ্যাকচুয়ালি, রিকার। এটা হবে এগুলো কার, এগুলো হবে কার। এই যে দেখো হ্রস্ব উকার, হ্রস্ব উকার, হ্রস্ব উকার, এরকম আর কি। এটা কিরকম হবে বুঝে নাও। ধরো শব্দটা হচ্ছে দর্শন, শব্দটা হচ্ছে কি? দর্শন। আমরা অ্যান্সার করি দৃশ্য যোগ অনট। অ্যান্সার কি করি? দৃশ্য যোগ অনট করি। এখন উচ্চারণটা খেয়াল করো, দর্শন উচ্চারণে কি পাচ্ছ তুমি? অর পাচ্ছ। দর্শন উচ্চারণে কি পাচ্ছ বলো তো? অর পাচ্ছ। যেহেতু অর আছে উচ্চারণের মধ্যে, যেহেতু অর আছে, এই অর থাকার কারণে তুমি বলবা এটা হচ্ছে গুণের নিয়মে গঠিত। এরপরে দেখো শব্দটা হচ্ছে কারক। শব্দটা হচ্ছে কি? কারক। এই কারকের অ্যান্সার আমরা করি ক্রি প্লাস ন। এবার উচ্চারণের মধ্যে আপনি পাচ্ছেন আর, খেয়াল করেন কারক কি পাচ্ছেন? আর পাচ্ছেন। আর মানে হচ্ছে এটা বৃদ্ধি, আর মানে হলো এটা বৃদ্ধি। তাহলে আমরা উচ্চারণটা খেয়াল করব, যদি উচ্চারণের মধ্যে অর থাকে তাহলে বলি গুণ, আর যদি আর থাকে তাহলে বলি বৃদ্ধি। এভাবে আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়। লাস্ট ওয়ান, গুণের সূত্র তাহলে কয়টা পেলাম? একটা, দুটো, তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে অর। 4 নম্বরে গুণের কোনো সূত্র নেই, তাই আমরা সেখানে ক্রস দিলাম। আর বৃদ্ধির সূত্র আপাতত একটা, দুটো, তিনটা পেয়েছি। 4 নম্বরটাও বৃদ্ধির সূত্র, তাই আমরা বৃদ্ধি রুলে রেখেছি। 4 নম্বরটা কিসের সূত্র? সূত্র বৃদ্ধির সূত্র। 4 নম্বরে গুণের কোনো প্রক্রিয়া নেই, তাই এই অংশ আমরা খালি রেখেছি। এখানে বলেছে যে এটা থাকলে কি হবে? অ হবে। অ মানে কি বুঝিয়ে বলি, এই যে আকার আছে, এই আকারটা লোপ পাবে। আচ্ছা, এটা একটু স্টার দিয়ে রাখবে। এখানে বেশ কিছু প্রবলেম আছে, বেশ কিছু প্রবলেম আছে। আবার বলছি এখানে কি আছে? বেশ কিছু প্রবলেম আছে। কারণ এই যে সূত্রটা, এই যে 4 নম্বর সূত্রটা, এই 4 নম্বর সূত্রটা হবে শুধু সংস্কৃতের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে হবে না। নাম্বার 1,
নাম্বার 2, এটা মুখে বলতে হবে, এটা লিখেও যাবে না। আচ্ছা, লিখলে এরকম হবে, আকার ধাতুর মাঝে থাকলে লোপ পায়। বুঝিয়ে বলবো, আপাতত লিখে রাখ। একে তো হচ্ছে এই সূত্রটা শুধু সংস্কৃতে হবে, দ্যাট মিন্স বাংলাতে হবে না। আবার এই আকারটা ধাতুর মাঝখানে থাকলে লোপ পাবে, তাই জন্য এটা অনেক সমস্যা আছে বলে এটা তোমরা স্টার দিয়ে রেখেছি। এটা বোঝার আগে আমি তোমাদের ভোজ্যের বিষয়টা একটু বুঝে নিই, যে তোমরা আদত অ্যান্সার দিতে পারছো কি না। আমাদেরকে সবার আগে উত্তর দিয়েছে অনুদাস আইডি থেকে একজন স্টুডেন্ট, সে বলছে বি, ভেরি গুড। শাহজাহান আইডি থেকে বলছেন বি। আইনুল হক তিনিও বলছেন বি। স্বরূপ সেন শর্মা অ্যান্ড প্রাচুর্য মুলতাজিম হক আইডি থেকেও বলছে বি, সবাই বলছে বি। ফ্রোজামণি অ্যান্ড কাকলি পাল ওনারাও বলছেন বি। পল্লবী দাস মিম, উদয় বণিক অ্যান্ড হচ্ছে অর্পণ ওনারাও বলছেন বি। ওয়াও, ভেরি গুড, সবাই বি অ্যান্সার দিয়েছে। দ্যাট মিনস সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। যেহেতু ওকার আছে তাই আমরা বলবো গুণের নিয়মে গঠিত। ভেরি গুড, বুঝতে পারছো। সো আপাতত এতটুকু পর্যন্ত যেহেতু ক্লিয়ার, লাস্ট একটা একটু কষ্ট করে বুঝে নাও। আমরা একটা শব্দ দেখি, শব্দটা হচ্ছে পাঠক। প্রায় আমি উদাহরণটাকে নিয়ে আসি। এটাকে নর্মাল নিয়মে যখন তুমি ভাঙবা, পাঠ অক, নর্মাল নিয়মে ভাঙলাম, যদিও এটা অ্যান্সার নয়, ঠিক আছে। পাঠক, এটাকে আমরা অক থাকলে চেঞ্জ করে নক করি কেন, পরে বুঝবো, সেগুলো আজকে বুঝার বিষয় নয়। আর এখানে দেখো, এটা হচ্ছে ধাতু, এটা ছিল যে ধাতু। এখন বলো তো, এই যে আকারটা দেখতে পাচ্ছ, আকারটা কোথায় আছে বলো তো? আকারটা কোথায় আছে? ধাতুর মাঝখানে আছে। এই যে দেখো, ধাতুর মাঝখানে আছে। যে মাঝখানে থাকলে এটা লোপ পাবে, মাঝখানে থাকলে এটা লোপ পাবে। লোপ পেলে এখানে অ্যান্সার হবে পট প্লাস নক। তাহলে আকারটা কেন বাদ গেছে বলো তো? আকারটা বাদ গেছে কারণ আকারটা কোথায় ছিল? ধাতুর মাঝখানে ছিল। এইখান দিয়ে বুঝবে না, তোমাকে বুঝতে হবে এটা দিয়ে। আমরা যখন এখানে লিখবো, পাঠ লিখবো, তারপরে কি লিখবো? নক লিখবো। পাঠ অক, পাঠ অক, এই যে পাঠ লিখলাম, আকারটা ধাতুর মাঝখানে ছিল। তাহলে আকারটা ধাতুর মাঝখানে থাকলে লোপ পাবে। আচ্ছা, এখন আবার ধরো একটা শব্দ বললাম যে নাচন। অনেকে চিন্তা করলো যে কি স্যার নাচন, এখন স্যার এই আকারটাকে লোপ পাবে কিনা? না, এই আকারটা লোপ পাবে না। এই আকারটা লোপ পাবে না। কেন পাবে না? কারণ এটা বাংলাতে আছে, আর এটা কোথায় ছিল? সংস্কৃতে আছে। এখন মনে প্রশ্ন রাখতে পারে, স্যার আমি কিভাবে বুঝবো যে বাংলা না সংস্কৃত? সেটা একদম ইজি, এটা একদম ইজি। বাংলা চেনার সহজ উপায় হচ্ছে তুমি তুই বললেই চলে আসবে। যেমন দেখো, তুই নাচ হয় কি হয় না? তুই নাচ হয় না, দ্যাট মিনস এটা বাংলা। ওই বাংলার ক্ষেত্রে এই যে আকারটা, এটা লোপ পায় না। মাঝখানে থাকলেও আকারটা লোপ পায় না। কেন হয় না? কারণ এই আকার থাকলে আকার লোপ পাবে। এটা শুধু সংস্কৃতের সূত্র। এই যে এটা সংস্কৃত, আর সংস্কৃত চিনবা তুই দিয়ে বলা যাবে না। যেমন তুই পাঠ, তুই পট, কোনোটাই হয় না। দ্যাট মিনস এগুলো হচ্ছে সংস্কৃত। সংস্কৃতের ক্ষেত্রে মাঝখানে আকার থাকলে আকারটা চলে যায়, বাংলার ক্ষেত্রে যায় না। বুঝতে পেরেছি? আর মাঝখানে আকার থাকা না থাকা বিষয়ে একটু কথা বলি। যেমন ধরো, এটা শব্দ হলো দাতা। এটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা এরকম পাবো, দাতা, দাতা। তাহলে ধাতুটা হচ্ছে দা, ধাতুটা হচ্ছে দা। এখন কথা হলো, স্যার আকারটাকে আমরা ফেলে দিতে পারবো না? এটার ক্ষেত্রে আকার লোপ পাবে না। কেন পাবে না কি জানো? কারণ আকারটা ধাতুর মাঝখানে নেই, আকারটা আছে কোথায়? ধাতুর শেষে। তুমি এটা দেখলে কিন্তু বুঝবা না, এটা দেখে মনে হবে হ্যাঁ মাঝখানে আছে, হ্যাঁ মাঝখানে আছে। ওটা না, ভাঙতে হবে। পাঠ অক, পাঠ অক, এই পাঠ, পাঠের মধ্যে মাঝখানে আছে। দাতা, দাতা, এই যে দেখো দা মাঝখানে নাই। তাহলে এটার অ্যান্সার এরকম হবে না, এটা লোপ পাবে না। এটার অ্যান্সার হবে দা যোগ ত্রিজ। এই ত্রিজ কেন সেটা পরে বুঝি। আমার আজকের এই মুহূর্তের বুঝার বিষয় হলো যে এখানে দা হবে নাকি দ হবে, দা হবে না দ হবে? উত্তর হচ্ছে দাই হবে। কেন দা হবে? কারণ আকারটা মাঝখানে থাকলে লোপ পায়, আদারওয়াইজ লোপ পায় না। এই যে লোপ পায় নাই। সো এটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। এগুলো কোনোটাই বৃদ্ধির নিয়ম প্রয়োগ হয়নি। আজকে আমরা ক্লাস এতটুকুতেই সমাপ্তি করছি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, আজকের আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস।